হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 5। এর আগে আমাদের আরও 4টি ক্লাস হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো প্লেলিস্টের, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। কোন আইনের ফলে ইংল্যান্ডে বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়েছিল? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। অপশানগুলো কী বলেছে? 1784 সালের পিট ইন্ডিয়া অ্যাক্ট, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, 1553 সনদ আইন, আর 1533-এর সনদ আইন। দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1784 যে পিট ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল, যেটাকে আমরা পিটের ভারত শাসন আইন বলে থাকি। দেখো 1784 সালে যে পিটের ভারত শাসন আইন হয়েছিল, সেই আইন অনুযায়ী কিন্তু ইংল্যান্ডে বিওসি অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়েছিল। আর এর মূল উদ্দেশ্য কী ছিল? এর মূল উদ্দেশ্য ছিল কিন্তু ভারতকে শাসন করা। ঠিক আছে, ভারতকে কিন্তু পুরোপুরি নিজেদের কন্ট্রোলে নিয়ে আসা। এটাই কিন্তু ছিল 1784 যে পিট ইন্ডিয়া অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইনের মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্যই কিন্তু বিওসি বা বোর্ড অফ কন্ট্রোল ইংল্যান্ডে গঠন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে? বিখ্যাত বাদ্যকর তুলসীদাস বরকার কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো তুলসীদাস বরকার কি বলেছে? তুলসীদাস বরকার কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। তবলা আছে, হারমোনিয়াম আছে, সানাই আছে, আর মৃদঙ্গম আছে। ঠিক আছে, তো মনে রাখবে এই যে তুলসী বরকার আছে, ইনি কিন্তু 2016 সালে পদ্মশ্রী সম্মান পান। ঠিক আছে, পদ্মশ্রী সম্মান পান। আর ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? ইনি কিন্তু হারমোনিয়াম বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, কোন বাদ্যযন্ত্রের সাথে কোন ব্যক্তি সম্পর্কিত, এটা কিন্তু খুব একটা হটস্পট টাইপ একটা কোশ্চেন। এটা কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষা, রেল বলো বা এসএসসি বলো, প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো নাম কি এনার? নাম কি এনার? নাম কিন্তু তুলসী দাস বরকার। ঠিক আছে, তুলসী দাস বরকার হারমোনিয়ামের সাথে সম্পর্কযুক্ত। এনাকে 2016 সালে কিন্তু পদ্মশ্রী পুরস্কারও দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার দেখো এখানে বাদবাকি যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে, প্রত্যেকের একটা করে এক্সপোনেন্ট বা একটা করে বাদক আমরা দেখে নেব। দেখো সবার প্রথমে কি বলেছে? সবার প্রথমে কিন্তু বলেছে তবলা। তো আমরা সকলেই জানি তবলার সাথে কে সম্পর্কযুক্ত ছিলেন। সম্প্রতি তিনি কিন্তু মারা গেছেন। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু তবলার সাথে সম্পর্কযুক্ত জাকির হাসান। ঠিক আছে, তারপরে কি আছে? জাকির হোসেন। তারপরে কি আছে? তারপরে দেখো কি বলেছে? হারমোনিয়াম তো আমরা দেখলাম তুলসীদাস বরকার। সানাইয়ের সঙ্গে কিন্তু খুব বিখ্যাত একজন ব্যক্তি, তার নাম কিন্তু বিসমিল্লাহ খান। ঠিক আছে, বিসমিল্লাহ খান কিন্তু ছিলেন সানাইয়ের সাথে সম্পর্কযুক্ত। এইবার এই যে মৃদঙ্গম আছে, এই মৃদঙ্গমের সাথে কে সম্পর্কযুক্ত, এইটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এইটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য আজকের প্রথম HW। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে? লোকরঞ্জন কোন রাজ্যের একটি উৎসব? ঠিক আছে, তো লোকরঞ্জন কোন রাজ্যের একটি উৎসব? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। গুজরাট দিয়েছে, মহারাষ্ট্র দিয়েছে, উত্তরপ্রদেশ দিয়েছে, আর কেরালা দিয়েছে। তো মনে রাখবে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? দেখো এখানে কিন্তু সঠিক অ্যান্সার একটাও হবে না, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। এটা কিন্তু উত্তরপ্রদেশের জায়গায় মধ্যপ্রদেশ হতো। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মধ্যপ্রদেশ। এই যে লোকরঞ্জন যে উৎসবটা আছে, এটা কিন্তু মধ্যপ্রদেশেই পালিত হয়ে থাকে। ঠিক আছে, লোকরঞ্জন যে উৎসব, এটা কিন্তু মধ্যপ্রদেশে পালিত হয়ে থাকে। আর এটা কিন্তু একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল, অর্থাৎ ট্রাইবাল ফেস্টিভ্যাল মানে এটা কিন্তু একটা আদিবাসী সম্প্রদায়ের উৎসব। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মধ্যপ্রদেশেই কিন্তু লোকরঞ্জন উৎসবটা পালিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে? কচ্ছপ কোন গোষ্ঠীর প্রাণীর ভেতরে পড়ে? তো আমরা সকলে জানি কচ্ছপ কি? কচ্ছপ কিন্তু সরীসৃপ। যে সমস্ত প্রাণীরা বুকে ভর দিয়ে হাঁটে তাদেরকে আমরা সরীসৃপ বলে থাকি। তো কচ্ছপ কিন্তু সরীসৃপ। অনেকে কিন্তু কচ্ছপকে উভচর বলে মনে করেন, কারণ উভচর কি? উভচর আমরা সকলে জানি কচ্ছপ জলে এবং ডাঙা দু জায়গাতেই থাকতে পারে। ঠিক আছে, সেই কারণের জন্য কিন্তু অনেকে কচ্ছপকে উভচর বলে মনে করে, কিন্তু কচ্ছপ কিন্তু উভচর নয়, কচ্ছপ কিন্তু সরীসৃপ, কারণ কচ্ছপ কিন্তু বুকে ভর দিয়ে চলে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সরীসৃপ। আর যদি একদম পিওর আমরা উভচর প্রাণীর উদাহরণ চাই, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে ব্যাঙ। ব্যাঙ কিন্তু পিওর একটা উভচর, কারণ ব্যাঙ কিন্তু তার লাইফের একটা সময় জলে কাটায় আর একটা সময় কিন্তু ডাঙায় কাটায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারকে পরামর্শ দিতে পারে? দেখো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। মনে রাখবে ভারতের যে রাজ্যগুলি আছে, সেই রাজ্যগুলির সবথেকে বড় যে অ্যাডভোকেট হয়ে থাকে না, অর্থাৎ যার কাছে কিন্তু মানে আমরা যেটাকে বাংলায় বলে থাকি উকিল। ঠিক আছে, রাজ্য সরকারের সবথেকে বড় উকিল কে হয়ে থাকে? রাজ্য সরকারের সবথেকে বড় উকিল কিন্তু হয়ে থাকেন এই অ্যাডভোকেট জেনারেল। ঠিক আছে, আর যে কেন্দ্রীয় সরকারের সবথেকে বড় উকিল কে হয়ে থাকে? কেন্দ্রীয় সরকারের সবথেকে বড় উকিল কিন্তু হয়ে থাকে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, তোমরা কিন্তু এই টার্মগুলো মনে রাখবে, এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে কেন্দ্র সরকারের সবথেকে বড় উকিলকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার
হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ এটা, ঠিক আছে। আর যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে রাজ্য সরকারের সবথেকে বড় উকিলকে, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে অ্যাডভোকেট জেনারেল। এবার কোশ্চেনটা কী করেছে দেখো, কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ রাজ্যের যে আইন ব্যবস্থা, রাজ্যের আইন ব্যবস্থার ক্ষেত্রে মানে সবথেকে বড় যে উকিল, সেই উকিল রাজ্য সরকারকে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিতে পারে, এটা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কি আছে, 166 আছে, 165 আছে, 76 আছে আর 79 আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 165 নম্বর ধারা। 165 নম্বর ধারা অনুযায়ী কিন্তু যে অ্যাডভোকেট জেনারেল আছে, তিনি কিন্তু লিগাল ব্যাপারগুলোতে কী করতে পারে না, রাজ্য সরকারকে কিন্তু পরামর্শ দিতে পারে। এইবার দেখো এই যে আর্টিকেল 76 আছে, এইখানেই কিন্তু অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে, যে অ্যাটর্নি জেনারেল, সেই অ্যাটর্নি জেনারেলের কিন্তু উল্লেখ এই আর্টিকেল নাম্বার 76-এ করা হয়েছে। এখন তোমাদের জন্য একটা এইচডাব্লিউ থাকবে, যে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে আছেন, তার নাম তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 6 নম্বর কোশ্চেন কী বলেছে, লাভানি কোন রাজ্যের একটি নৃত্য, ঠিক আছে। দেখো লাভানি, তারপরে কি বলতে পারি আমরা, তামাশা, ঠিক আছে, লাভানি, তারপর হচ্ছে তামাশা, ঠিক আছে, এগুলো কোন রাজ্যের নৃত্য, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, কর্ণাটক দিয়েছে, মহারাষ্ট্র দিয়েছে, তামিলনাড়ু দিয়েছে আর বিহার দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রই কিন্তু দুটো ফেমাস নাচ, ঠিক আছে, দুটো ফেমাস ফোক ডান্স কী না, একটা কিন্তু লাভানি আর একটা কিন্তু তামাশা, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদেরকে আগেও বা রেলের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এসেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন, আজকে 7 নম্বর কোশ্চেন কী বলেছে, মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। দেখো এই সংবিধানের এই যে টপিকটা, অর্থাৎ কোন দেশের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে, এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, আর এই টপিক থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে কোশ্চেন আসবে, ঠিক আছে। তো কি বলেছে না, বলেছে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে, ঠিক আছে, কি বলেছে যে ফান্ডামেন্টাল রাইটস আছে, অর্থাৎ যে মৌলিক অধিকার আছে, এই মৌলিক অধিকার আমরা আমাদের ভারতের সংবিধানে কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছি। ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, জাপান আছে, ইউএসএ আছে, রাশিয়া আছে আর আয়ারল্যান্ড আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ইউএসএ, অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে কিন্তু আমরা এই যে ফান্ডামেন্টাল রাইটসের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু গ্রহণ করেছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এবার দেখো এখানে আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই যে আয়ারল্যান্ড আছে, এই আয়ারল্যান্ডের থেকে আমরা কি নিয়েছি, আয়ারল্যান্ডের থেকে কিন্তু আমাদের যে রাষ্ট্রপতি অর্থাৎ যে প্রেসিডেন্টের যে নির্বাচন পদ্ধতি, এটা কিন্তু আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। এছাড়া কিন্তু আমাদের যে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা বলে থাকি নীতি নির্দেশক নীতি, এটাও কিন্তু আমরা নিয়েছি কোথার থেকে, আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। এবার রাশিয়া, দেখো রাশিয়াকে কিন্তু আগে বলা হতো ইউএসএসআর, ঠিক আছে। তো এই ইউএসএসআর থেকে আমরা কি নিয়েছি, ইউএসএসআর থেকে কিন্তু আমরা আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে, ঠিক আছে, যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে, সেই ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু আমরা রাশিয়া থেকে নিয়েছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আকবর 1576 সালে কোন যুদ্ধ করেন, ঠিক আছে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করবে, ঠিক আছে। তো আকবর হচ্ছে 1576 সালে কোন যুদ্ধ করেন, ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, পানিপথ আছে, খানুয়া আছে, হলদিঘাট আছে আর চান্দেরি আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, দেখো আকবর কিন্তু 1576 সালে হলদিঘাটের যুদ্ধ করেছিলেন, ঠিক আছে, হলদিঘাটের যুদ্ধ করেছিলেন। কার কার ভেতরে এই যুদ্ধটা হয়েছিল, এটা কিন্তু আকবর ও হিমুর ভেতরে হয়েছিল, ঠিক আছে, আকবর ও হিমুর ভেতরে কিন্তু হলদিঘাটের যুদ্ধটা সম্পন্ন হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, সিলভার বা রূপোর রাসায়নিক সংকেত কি। দেখো রূপো বা সিলভার, ঠিক আছে, আমরা সকলে জানি রূপো বা সিলভার কিন্তু একটা কি মেটাল না, এগুলো কিন্তু একটা নোবেল মেটাল, অর্থাৎ এই সমস্ত মেটালগুলো কিন্তু খুব কম রিয়াকশান করে, ঠিক আছে। তো এই যে রূপো আছে, এই রূপোর সংকেত কি, রূপোর সংকেত দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, কি দিয়েছে, এইউ দিয়েছে, এজি দিয়েছে, এসটি দিয়েছে আর পিটি দিয়েছে। দেখো এখানে কিন্তু আমরা অপশান এলিমিনেশনও করতে পারি। দেখো এখানে যে পিটি আছে, এই পিটি মানে কি, এই পিটি মানে কিন্তু প্লাটিনাম, ঠিক আছে, প্লাটিনামও কিন্তু একটা নোবেল মেটাল, এটাও কিন্তু খুব মূল্যবান হয়ে থাকে। এই যে এসটি আছে, এসটি মানে কি, এসটি মানে কিন্তু স্ট্রনশিয়াম, ঠিক আছে, স্ট্রনশিয়াম কিন্তু এই এসটি মানে। এবার দেখো যে এজি আছে, এই এজি মানে কিন্তু সিলভার, ঠিক আছে, এজি মানে কিন্তু সিলভার অর্থাৎ রূপো। আর এই যে এইউ আছে, এই এইউ মানে কি, এটাকে তোমাদেরকে আমি কালকেই করিয়েছি, তো এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সিলভার বা রূপোর রাসায়নিক সংকেত কি, সো সেটা কিন্তু হয়ে যাবে এজি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, কাটি বিহু কোন রাজ্যের একটি উৎসব, ঠিক আছে। দেখো এই যে বিহু কথাটা আছে, যখনই তোমরা এই বিহু কথাটা দেখবে তখনই মনে রাখবে বিহু কোথায় হয় না, বিহু কিন্তু আসাম। যখনই তোমাদের বিহু শব্দটা দেখা যাবে না, বা যখনই তোমরা দেখবে যে বিহু শব্দটা আছে, তোমাদের মাথায় যেন অ্যাট ওয়ান্স ক্লিক করে যে বিহু কিন্তু আসামেই হয়ে থাকে। এইবার দেখো
এই যে বিহু আছে এই বিহুর কিন্তু অনেক রকম টাইপ হয়ে থাকে, ঠিক আছে। কোনোটা কিন্তু হয়ে থাকে আমাদের যেরকম কোশ্চেন করেছে কিন্তু কাটি বিহু, ঠিক আছে, কাটি বিহু হয়ে থাকে, তারপরে ভোগালী বিহু হয়ে থাকে, তারপর কিন্তু রাঙ্গোলি বিহু হয়ে থাকে। এই বিহুর কিন্তু বিভিন্ন রকমের ভাগ থাকে, কিন্তু মেজর যে বিহুটা আছে পুরো বিহুটাই কিন্তু আসামেই পালন করা হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আসামেই কিন্তু এই বিহু উৎসবটা পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 11 নম্বর কোশ্চেন কী বলেছে। এবার দেখো তোমাদেরকে আমি এর সাথে আর একটা ডিটেলস বলে দিই। এই যে কাটি বিহু আছে এটা কোন মাসে পালন করা হয়ে থাকে? দেখো বিভিন্ন রকমের যে বিহু বললাম না, এগুলো কিন্তু বিভিন্ন রকম মাসে পালন করা হয়ে থাকে, ঠিক আছে। যেরকম তোমার হচ্ছে রং খেলার সময় যে বিহুটা পালন করা হয়ে থাকে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে রাঙ্গোলি বিহু, ঠিক আছে। তো এই যে অক্টোবর মাস যেটা আছে, ঠিক আছে, এই অক্টোবর মাসেই কিন্তু এই কাটি বিহু উৎসবটা পালন করা হয়ে থাকে আসামে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকের 11 নম্বর কোশ্চেন কী বলেছে, খুব সোজা একটা কোশ্চেন। সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কবে হয়েছিল? ঠিক আছে, দেখো এই যে কোশ্চেনটা এটা কিন্তু এই যে শিফটটা দেখতে পাচ্ছ এটার ফার্স্ট শিফটেও এসেছিল, আবার দেখো এটার সেকেন্ড শিফটেও কিন্তু দিয়ে দিয়েছে। টিসিএস এর পরীক্ষায় তোমরা সকলে জানো কিন্তু এই ধরনের যে পরীক্ষাগুলো সিবিটি হয়ে থাকে, অর্থাৎ রেলের বা এসএসসির যে সিবিটিগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু টিসিএসই কন্ডাক্ট করে, তাই প্রচুর কোশ্চেন কিন্তু তোমাদের রিপিটেশন হয়ে থাকে। দেখো তো মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল? 1857, 1867, 1855 নাকি 1800 সালে? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1857 সালে। 1857 সালে কিন্তু এই মহাবিদ্রোহ হয়েছিল। এইবার তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকবে যে এই যে মহাবিদ্রোহ হয়েছিল এই মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন, ঠিক আছে। এই যে মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে বা সিপাহী বিদ্রোহ যেটাকে আমরা বলে থাকি, এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রথম যে হচ্ছে শহীদ ছিলেন তার নাম কি, ঠিক আছে। তো এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন আজকের 12 নম্বর কোশ্চেন কী বলেছে দেখে নিই। নিম্নলিখিত কে একজন বিখ্যাত সানাই বাদক? দেখো আবার কিন্তু সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর তাদের যে প্লেয়ার অর্থাৎ বাদক থেকে কোশ্চেন দিয়েছে। তো কি বলেছে এবার কিন্তু আমাদের কাছে চেয়েছে যে কে বিখ্যাত সানাই বাদক, ঠিক আছে। দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, রবিশঙ্কর আছে, আমজাদ আলী খান আছে, আলী আকবর খান আছে আর বিসমিল্লা খান আছে। তো তোমাদেরকে আমি একটু আগে বললাম এই যে বিসমিল্লা খান আছে ইনি কিন্তু সানাইয়ের সাথে সম্পর্কযুক্ত। মনে রাখবে যখন ভারত স্বাধীন হয়েছিল তখন কিন্তু ইনি স্বাধীনতার পর প্রথম যে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল তখন কিন্তু ইনি লালকেল্লা থেকে সানাই বাজিয়েছিলেন, তাই এনার নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ইনি কিন্তু একমাত্র ব্যক্তি যাকে কিন্তু সবকটা পদ্ম পুরস্কার অর্থাৎ পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ প্লাস ভারতরত্ন 4টে অ্যাওয়ার্ডই কিন্তু প্রদান করা হয়েছিল, ঠিক আছে। এবার দেখো বাদবাকি আমাদের অ্যান্সার বাদ দিয়ে আমরা বাদবাকি যে 3জন আছে তাদের সম্পর্কে একটু জেনে নিই। দেখো সবার প্রথমে কি বলেছে যে ওস্তাদ আমজাদ আলী আর আকবর আলী এরা কিসের সাথে সম্পর্কযুক্ত? তো মনে রাখবে ওস্তাদ আমজাদ আলী আর আকবর আলী এরা কিন্তু শরদের সাথে সম্পর্কযুক্ত। আর আমজাদ আলীকে কিন্তু কিং অফ শরৎ বলা হয় বা শরৎ সম্রাটও কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে, আমজাদ আলীকে। আর রবিশঙ্কর আমরা সকলে জানি রবিশঙ্কর কিসের সাথে সম্পর্কযুক্ত? রবিশঙ্কর কিন্তু সেতারের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 13 নম্বর কোশ্চেন। মহারাষ্ট্রের ইলোরা মন্দির কোন রাজারা নির্মাণ করেন? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো আমাদের ইন্ডিয়াতে যতগুলো রক টেম্পল আছে অর্থাৎ যতগুলো তোমার হচ্ছে কি বলবো পাথরের তৈরি মূর্তির কথা আছে সেগুলোর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। ঠিক সেরকম করেই কিন্তু মহারাষ্ট্রের যে রক টেম্পল অর্থাৎ ইলোরার যে কৈলাসনাথ মন্দির আছে সেই ইলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন বা কোন রাজবংশ নির্মাণ করেন সেটা কিন্তু আমাদেরকে এই কোশ্চেনে করা হয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ইলোরার যে রাষ্ট্রকূট বংশ আছে সেই রাষ্ট্রকূট বংশটাই কিন্তু এই যে কৈলাসনাথ মন্দিরটা তৈরি করেছিল যেটা কিন্তু মহারাষ্ট্রে আছে। এইবার এই যে রাষ্ট্রকূট বংশের যে কৃষ্ণ প্রথম রাজা ছিলেন, ঠিক আছে, বা যে প্রথম কৃষ্ণ যে রাজা ছিলেন সেই প্রথম কৃষ্ণ রাজাই কিন্তু কি করেছিলেন না হচ্ছে ইলোরার যে কৈলাসনাথ মন্দির সেটা কিন্তু নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 14 নম্বর কোশ্চেন কি বলেছে। নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? দেখো এনশিয়েন্ট হিস্ট্রি থেকে একটা কোশ্চেন করেছে যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন। ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, কি দিয়েছে? রামপাল দিয়েছে, দেবপাল দিয়েছে, ধর্মপাল দিয়েছে আর কিন্তু কুমারগুপ্ত দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমরা সকলে জানি যে প্রথম কুমারগুপ্ত ইনিই কিন্তু কি করেছিলেন না ইনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্রথম কুমারগুপ্ত, ঠিক আছে। এইবার দেখো এই যে ধর্মপাল আছে এটা কিন্তু তোমাদেরকে আমি আগের দিনকে করিয়েছিলাম। ধর্মপাল কি করেছিলেন? ধর্মপাল কিন্তু যে বিক্রমশীল যে মহাবিহার ছিল অর্থাৎ বিক্রমশীল যে ইউনিভার্সিটি ছিল, আগেকার দিনে কিন্তু মহাবিদ্যালয়কে বলা হতো বা ইউনিভার্সিটিকে কিন্তু বলা হতো বিহার বা মহাবিহার। ইনি কিন্তু বিক্রমশীল যে মহাবিহার ছিল সেই বিক্রমশীল মহাবিহার কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কে না ধর্মপাল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 15 নম্বর কোশ্চেন। কবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে?
তো দেখো আমরা সকলেই জানি যে বিভিন্ন রকমের যে স্পোর্টস থাকে আর তাদের সাথে সেই সমস্ত স্পোর্টসে কতজন অংশগ্রহণ করে এই টপিক থেকে কিন্তু পরীক্ষাতে প্রচুর কোশ্চেন আসে। তো দেখো কবাডি খেলায় কতজন থাকে, তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, যদিও এখানে অপশানটা ভুল আছে, তো এখানে 6-এর জায়গায় তোমরা এখানে 7 করে নাও। তো মনে রাখবে যে কবাডি খেলায় কিন্তু মোট 7জন পার্টিসিপেন্ট থাকে বা 7জন কিন্তু খেলোয়াড় থাকে, ঠিক আছে। দেখো আর ইন্ডিয়াতে কিন্তু কী হয়, ইন্ডিয়াতে কিন্তু কবাডির একটা লিগও হয় যেটাকে কিন্তু প্রো কবাডি বলা হয়, যেটা 2014 সাল থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা পরবর্তী কোশ্চেন। আর মনে রাখবে ভারতের যে জাতীয় খেলা, ঠিক আছে, ভারতের জাতীয় খেলা কিন্তু কবাডি প্লাস হকি দুটোই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকের 16 নম্বর কোশ্চেন, ওস্তাদ আলী আকবর খান কোন ঘরানার সাথে সম্পর্কযুক্ত। দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এই টপিকটা আমরা অনেক সময় ছেড়ে দিই। দেখো এখনকার দিনে কিন্তু যে এক্সামিনার আছেন তিনি কিন্তু একটা স্টেপ সবসময় এগিয়েই ভাবেন। তো আমরা বাদ্যযন্ত্র মুখস্থ করি, তিনি কিন্তু বাদ্যযন্ত্র না দিয়ে বাদ্যযন্ত্রের সাথে যে ব্যক্তিটা জড়িয়ে আছেন তার ঘরানা, অর্থাৎ তিনি কোন ঘরানা থেকে বিলং করেন বা কোন কমিউনিটি থেকে বিলং করেন সেটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। তো এখানে দেখো ঠিক সেরকম একটা কোশ্চেন আমরা একটু আগে পড়লাম যে এই যে আমজাদ আলী খান আছে বা ওস্তাদ আকবর আলী খান আছে, ঠিক আছে, ইনি একজন বিখ্যাত কি বাদক, ইনি কিন্তু একজন বিখ্যাত সরোদ বাদক, ঠিক আছে, বিখ্যাত সরোদ বাদক। কিন্তু দেখো এনার কিন্তু ইনস্ট্রুমেন্টটা চাইনি, অর্থাৎ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা কিন্তু এনারা চাইনি, বলেছে কিন্তু ইনি কোন ঘরানার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। তো দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কি আছে, জয়পুর ঘরানা, লখনৌ ঘরানা, মেহের ঘরানা আর কিরানা ঘরানা। দেখো এই যে ওপরের দুটো ঘরানা আছে না, এই উপরের দুটো ঘরানা কিন্তু কত্থক নাচের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, যে জয়পুর ঘরানা আর লখনৌ ঘরানা, ঠিক আছে। এছাড়াও কিন্তু কত্থকের সাথে আর একটা ঘরানাও আছে যেটাকে কিন্তু বলা হয় থাকে বেনারস ঘরানা, ঠিক আছে। তো মনে রাখবে জয়পুর আর লখনৌর সাথে কিন্তু কত্থক ঘরানা আছে। তো আমরা সকলে জানি ইনি তো কত্থক নাচের সাথে সম্পর্কযুক্ত নন, ইনি হচ্ছে সেতারের সাথে এই সরোদের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই এই দুটো কিন্তু আমাদের অ্যান্সার হতে পারে না। এইবার দেখো এইখানে যে কিরানা আছে, ঠিক আছে, এই যে কিরানা আর মেহের এই দুটোর মধ্যে থেকে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এই দুটোর মধ্যে থেকে আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মেহের ঘরানা, ঠিক আছে। মেহের ঘরানার সাথেই কিনা মেহের ঘরানার সাথেই কিন্তু যত ধরনের সরোদ, মনে রাখবে এটা একটা ছোট্ট ট্রিক্স মতো, যে মেহের ঘরানার সঙ্গে কিন্তু যত ধরনের সরোদ বা যত তুমি সরোদ বাদকের নাম শুনবে তারা কিন্তু সকলেই এই মেহের ঘরানার থেকেই বিলং করেন, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মেহের ঘরানা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 17 নম্বর কোশ্চেন কী বলেছে, যে উডের ডেসপ্যাচ কত সালে ভারতে এসেছিল। দেখো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে উডের ডেসপ্যাচ, ঠিক আছে, উডের ডেসপ্যাচ। তো উডের ডেসপ্যাচ সবার প্রথম কিসের সাথে সম্পর্কযুক্ত ছিল, তো মনে রাখবে উডের যে ডেসপ্যাচ ছিল সেটা কিন্তু শিক্ষা, অর্থাৎ যে এডুকেশন, ইন্ডিয়ান যে এডুকেশন সিস্টেম তার ওপর কিন্তু এটা ছিল। এইবার এই যে উডের ডেসপ্যাচ কত সালে ভারতে এসেছিল না, উডের ডেসপ্যাচ কিন্তু 1854 সালে, ঠিক আছে, 1854 সালে কিন্তু এই উডের ডেসপ্যাচ ভারতে এসেছিল। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1854 সাল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 18 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পুরনো মনুমেন্টগুলিকে সুরক্ষা প্রদান করার কথা বলা হয়েছে। দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ঠিক আছে। আর এটা কোন জায়গা থেকে এসেছে, দেখো এটা কিন্তু ডিপিএসপি থেকে এসেছে, অর্থাৎ যে নীতি নির্দেশক নীতি আছে যেটা কিন্তু আমাদের ভারতের সংবিধানের কত নম্বর পার্টে আছে না, ভারতীয় সংবিধানের পার্ট 4-এ আছে, সেখান থেকে কিন্তু দিয়েছে। মনে রাখবে যে যখনই কোনো হিস্টোরিক্যাল যে মনুমেন্টগুলো থাকে, অর্থাৎ মনে করো কুতুব মিনার বা আমাদের পশ্চিমবঙ্গে বলতে পারো শহীদ মিনার, দেখো এই যে মনুমেন্টসগুলো আছে বা হায়দ্রাবাদের যে চার মিনার, ঠিক আছে, এই সমস্ত হিস্টোরিক্যাল যে মনুমেন্টসগুলো আছে এই হিস্টোরিক্যাল মনুমেন্টসগুলোকে কিন্তু সংরক্ষণের করার কথা বলা হয়েছে এই ডিপিএসপির ভেতরে বা নীতি নির্দেশক নীতির ভেতরে। তো এখানে কোন ধারায় বলা হয়েছে, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কী বলেছে, 48 বলেছে, 50 বলেছে, 51 বলেছে আর 49 বলেছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের 49 নাম্বার ধারায় বা আর্টিকেল 49-এই কিন্তু বলা হয়েছে যে হিস্টোরিক্যাল মনুমেন্টগুলোকে কী করতে হবে না, সংরক্ষণ করতে হবে। এইবার দেখো এখানে বাদবাকি যে ধারাগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটু বলে রাখি। দেখো এই যে 51 নম্বর ধারা আছে, এই 51 নম্বর ধারাটাও কিন্তু ডিপিএসপির মধ্যেও পড়ে, বা কারণ ডিপিএসপি কত থেকে কত নম্বর ধারার মধ্যে আছে, ডিপিএসপি কিন্তু 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে আছে। এবার এই 51 নম্বর ধারায় কি বলেছে, 51 নম্বর ধারায় কিন্তু বলেছে যে ভারতের সাথে বিদেশের যে সম্পর্ক হবে সেটা কিন্তু বন্ধুত্বপূর্ণ রাখতে হবে, ঠিক আছে, বা ভারতের সঙ্গে তার যে প্রতিবেশী দেশগুলো থাকবে তার সম্পর্ক কিন্তু বন্ধুত্বপূর্ণ রাখতে হবে, ঠিক আছে। এইবার দেখো যে 50 নম্বর ধারায় কি আছে, দেখো 50 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে যে এক্সিকিউটিভ পাওয়ার থেকে যে জুডিশিয়ারি পাওয়ার সেটাকে কিন্তু আলাদা করতে হবে, ঠিক আছে। এইবার দেখো যে 48 নম্বর ধারাতে কি বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে পরিবেশ সুরক্ষার কথা, ঠিক আছে, বা পরিবেশ সুরক্ষার আইনের কথা বলা হয়েছে। আর কিন্তু বলা হয়েছে না কিসের জন্য, আর কিন্তু বলা হয়েছে যে বনকে সংরক্ষণ করার জন্য, পরিবেশ ও বন সংক্রান্ত আইন কিন্তু 48 এতে আছে। তো আমাদের এই প্রশ্ন সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু
আর্টিকেল 49 কিন্তু যে হিস্টোরিক্যাল যে মনুমেন্টগুলো আছে, যে হিস্টোরিক্যাল যে মনুমেন্টগুলো আছে সেগুলোকে কিন্তু সংরক্ষণ করার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন আজকের 19 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের সবথেকে কম দিনের প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, এর ভেতর থেকে কিন্তু তোমাদেরকে বলতে হবে যে এদের ভেতরে সবথেকে বেশি মানে সবথেকে কম সময়ের জন্য কে প্রধানমন্ত্রী ছিলেন। ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, অটল বিহারী বাজপেয়ী আছে, চরণ সিং আছে, গুলজারিলাল নন্দা আছে আর নরেন্দ্র মোদী আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গুলজারিলাল নন্দা। ইনি কিন্তু ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে শর্ট টাইম থাকা পিএম, ঠিক আছে, বা প্রাইম মিনিস্টার। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গুলজারিলাল নন্দা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, রোহিণী ভাটে কোন নাচের সাথে সম্পর্কযুক্ত? ঠিক আছে, তো এখানে কোন নাচের সাথে সম্পর্কযুক্ত রোহিণী ভাটে? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, ভারতনাট্যম আছে, কথাকলি আছে, কত্থক আছে আর লাভানি আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কথাকলি নাচের সাথেই কিন্তু এই রোহিণী ভাটে নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নাম, এটা জড়িয়ে আছে। এবার দেখো এই যে কথাকলি, এটা কোথাকার নাচ? এই কথাকলি কিন্তু কেরালার একটা নাচ, ঠিক আছে, কথাকলি কিন্তু কেরালার একটা নাচ। এইবার দেখো এখানে বাদবাকি যে নাচগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটা এক্সট্রা ডিটেলস দেখে নিই। তো ভারতনাট্যম কোথাকার নাচ? আমরা সকলে জানি ভারতনাট্যম কিন্তু তামিলনাড়ুর একটা ক্লাসিক্যাল ডান্স। কথাকলি একটু আগে তোমাদেরকে বললাম, কথাকলি কোথায়? কথাকলি কিন্তু কেরালাতে। কত্থক কোথায়? কত্থক কিন্তু আমাদের পুরো উত্তরপ্রদেশ বলতে পারো, বা আমাদের পুরো যে পূর্ব ভারত আছে সেই পূর্ব ভারতে যে উত্তর ভারত আছে সেই উত্তর ভারতের কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে এই কত্থকটা পালন করা হয়ে থাকে। লাভানি কোথায়? লাভানি কিন্তু তোমাদের একদম শুরুতেই বলেছি, লাভানি কিন্তু মহারাষ্ট্রতে। ঠিক আছে, তো আজকে এই অবধিই ছিল। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া কিন্তু আমাদের এর আগে আরও 4টে ক্লাস হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত দেখোনি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো প্লেলিস্টের, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।